হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষা চলছে। আজ 28শে অক্টোবর। এখন আমি আলোচনা করব দ্বিতীয় শিফটে এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে। দ্বিতীয় শিফটে যে সমস্ত প্রশ্ন আমি সংগ্রহ করতে পেরেছি তা এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের কারো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করছি প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, নাট্যশাস্ত্রের রচয়িতা কে? তো নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন ভরতমুনি। ভরতমুনি হলেন নাট্যশাস্ত্রের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, কে হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণ করেছিলেন? তো হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণ করেছিলেন তার পত্নী হামিদা বানু বেগম। 1562 খ্রিস্টাব্দে হুমায়ুনের পত্নী হামিদা বানু বেগম এই সমাধি নির্মাণ করান। হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধিক্ষেত্র। ঠিক আছে, তো আগে একটা শিফটে তোমাদের প্রশ্ন চলে এসছে, ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধিক্ষেত্র কোনটি? তো সঠিক উত্তর হবে হুমায়ুনের সমাধিসৌধ। আর হুমায়ুনের সমাধিসৌধটি এই নকশা করেছিলেন পারসিক স্থপতি মিরাক মির্জা গিয়াস। মিরাক মির্জা গিয়াস এই হুমায়ুনের সমাধির নকশা তৈরি করেছিলেন। 1993 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেন। তো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে 1993 সালে। কাকে? হুমায়ুনের সমাধিসৌধকে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ক্ষুধা সূচক 2023 অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? তো দেখো 2023-এ দিয়েছে, তো সম্প্রতি 2024 সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষা এসছে 2023-এ। তো 2023-এ 125টি দেশের মধ্যে 111তম স্থানে ছিল, আর 2024-এ 127টি দেশের মধ্যে ভারত রয়েছে 105তম। তো সঠিক উত্তর হবে 111তম স্থানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কত নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? তো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার অনুচ্ছেদ 12 থেকে 35 এবং ভাগ 3-এ মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। তো যদি ভাগ বলে, তো ভাগ হচ্ছে 3 নম্বর ভাগ, আর অনুচ্ছেদ যদি বলে 12 থেকে 35, 12 থেকে 35 মৌলিক অধিকার আলোচনা করা রয়েছে। আর এই মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। ঠিক আছে, আমেরিকার সংবিধান থেকে কিন্তু এই মৌলিক অধিকার নেওয়া হয়েছে। কোন দেশের সংবিধান থেকে? আমেরিকার সংবিধান থেকে। আর বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। এই 6টি মৌলিক অধিকার হলো সমতার অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার 29, 30 এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার অনুচ্ছেদ 32। তো 31 নম্বর অনুচ্ছেদ বাতিল হয়ে গেছে, কারণ 31 নম্বর অনুচ্ছেদে ছিল সম্পত্তির অধিকার। তো এই সম্পত্তির অধিকার কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, বেওয়ার বা ধাইয়া স্থানান্তরিত চাষ ভারতের কোন রাজ্যে একটি কৃষি ব্যবস্থা? দেখো আমি কিন্তু এই প্রশ্নটা আগের বারও করে দিয়েছি। তোমরা যারা আমার রেগুলার ক্লাস দেখছো, আশা করি এই প্রশ্ন তোমরা পেরেছো। তো বেওয়ার বা ধাইয়া স্থানান্তরিত চাষ ভারতের মধ্যপ্রদেশের একটি স্থানান্তরিত কৃষিকাজের উদাহরণ। এই স্থানান্তরিত কৃষিকাজ ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে দেওয়া হয়েছে। যেমন ঝুমিং, এটা দেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চলে। পামাডাব্বি, কোমান বা বিংরা, এটা উড়িষ্যার নাম। কুমারী পশ্চিম ঘাটে। ভালরে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থানে। খিল হিমালয় বেল্টে। কুরুয়া ঝাড়খণ্ডে। দীপা ছত্তিশগড়ে এবং পেন্ডা অন্ধ্রপ্রদেশে। তো এই যে স্থানান্তরিত নাম, স্থানান্তরিত চাষ ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। ভারত কোন বছর প্রথম প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করেছিল? তো
ভারত প্রথম 1968 সালে তেল আবিব প্যারা অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তেল আবিব প্যারা অলিম্পিকে ভারত প্রথম প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করে। আর এখন তো প্যারা অলিম্পিক হয়, যেখানে গ্রীষ্মকালীন অলিম্পিক হয় সেখানে কিন্তু এই প্যারা অলিম্পিক হয়। 2024 সালে প্যারা অলিম্পিকে ভারতের প্যারা অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি পদক পেয়েছে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো 2024 সালে ভারত মোট কতগুলো পদক পেয়েছে এই প্যারা অলিম্পিকে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। প্যারা অলিম্পিকে ভারত মোট কয়টি পদক পেয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 76 কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো ভারতের একজন অ্যাটর্নি জেনারেল থাকবে, এটা বলা হয়েছে 76 নম্বর অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইনজ্ঞ, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ আইনজ্ঞ হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল। পরবর্তী প্রশ্ন, অমৃতা শেরগিল এ লাইভ পুস্তকটি কে রচনা করেন? তো অমৃতা শেরগিল এই পুস্তকটি রচনা করেন যশোধরা ডালমিয়া এই বইটি রচনা করেন। কে মণিপুরে রাসলীলা উৎসবটি শুরু করেন? তো মণিপুরে রাসলীলা উৎসবটি শুরু করেছিলেন রাজর্ষি ভাগ্যচন্দ্র। কথিত আছে যে রাজর্ষি ভাগ্যচন্দ্র একদিন স্বপ্নে দেখতে পান রাধা কৃষ্ণের রাসলীলা। তারপর তিনি স্বপ্নের আলোকেই উপস্থাপন করলেন রাসলীলার রাসনৃত্যের মাধ্যমে, ঠিক আছে। তো এই রাজর্ষি ভাগ্যচন্দ্র তিনি স্বপ্নে দেখা পেয়েছিলেন রাধাকৃষ্ণের রাসলীলা। তো সেই স্বপ্নাদেশেই কিন্তু তিনি এই মণিপুরে এই রাসলীলার রাসনৃত্য উপস্থাপন করেছিলেন। জানুয়ারি 2023 কাকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর পরবর্তী মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে বিক্রম দেব দত্তকে জানুয়ারি 2023-এ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসি এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছিল। বর্তমানে দীনেশ চন্দ্র শর্মাকে ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করেছে। তো 2024 সালের আজকের দিন 28 অক্টোবর অনুযায়ী দীনেশ চাঁদ শর্মা হলেন ভারতের বর্তমান সিভিল এভিয়েশনের মহাপরিচালক। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন হলো ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা, ঠিক আছে। চলো নেক্সট, কে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ চলাকালীন পোর্তো-নোভোতে আয়ারকুটের দ্বারা পরাজিত হন? তো দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে পোর্তো-নোভোতে আয়ারকুটের দ্বারা পরাজিত হয়েছিলেন হায়দার আলী। 1784 সালে ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে। তো ম্যাঙ্গালোর চুক্তি কবে হয়েছিল? তো ব্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1784 সালে হায়দ্রাবাদ এবং আয়ারকুটের মধ্যে। পরবর্তী প্রশ্ন, 2023 সালে কোন বলিউড তারকাকে ইউনিসেফের ভারতের জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছিল? তো 2023 সালে ইউনিসেফ ইন্ডিয়া ভারতীয় বলিউড তারকা আয়ুষ্মান খুরানাকে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছিল। 18 ফেব্রুয়ারি 2023 ইউনিসেফ ভারত বিখ্যাত বলিউড তারকা আয়ুষ্মান খুরানাকে জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা করেছিল। ভারতের স্বাধীনতা দিবসের 75তম বছর উদযাপনের বিষয় কি ছিল? তো ভারতীয় স্বাধীনতা দিবসের 75তম বছর উদযাপনের বিষয় ছিল রাষ্ট্র প্রথম সর্বদা প্রথম, ঠিক আছে। স্বাধীনতার অমৃত মহোৎসব, 75 বছর স্বাধীনতার অমৃত মহোৎসব, ঠিক আছে। কোন নাচের ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয় না? তো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয় ভারতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, মোহিনীনাট্যম, ওড়িশি এবং শাস্ত্রীয় এই সমস্ত নৃত্যের জন্য
সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। তো 8টি যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে, এই 8টি শাস্ত্রীয় নৃত্যের জন্য কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয় সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী এবং যারা ড্রামা করে, ঠিক আছে, ড্রামার সঙ্গে বা নাটকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দিয়ে থাকে। 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ হয়েছিল কাতারে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা 2022 কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। সুদর্শন লেক বা সুদর্শন হ্রদ কে নির্মাণ করেছিলেন? তো নির্মাণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। সুদর্শন হ্রদ সৌরাষ্ট্রের গিরনার নামক পাহাড়ের মাঝখানে অবস্থিত, ঠিক আছে। তো গিরনার হ্রদ কোথায় অবস্থিত? সৌরাষ্ট্রের গিরনার নামক পাহাড়ের মাঝখানে এই সুদর্শন হ্রদ অবস্থিত। হ্রদটি মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের আদেশে তার গিরনারে নিযুক্ত রাজ্যপাল পুষ্যগুপ্ত বৈশ্য দ্বারা নির্মিত হয়েছিল। তো এই সুদর্শন হ্রদ কার দ্বারা নির্মিত হয়েছিল? তো পুষ্যগুপ্ত বৈশ্যের দ্বারা সুদর্শন হ্রদ নির্মাণ করা হয়েছিল। বেদে ফিরে যাও, বেদে ফিরে যাও কোন সংস্কার আন্দোলনের স্লোগান ছিল? তো সঠিক উত্তর হবে আর্য সমাজ। আর্য সমাজের স্লোগান ছিল বেদে ফিরে যাও। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধান মেনে চলা এবং আদর্শ ও প্রতিষ্ঠান জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা? এটা বলা রয়েছে অনুচ্ছেদ 51 এর এ উপধারায়। এটি একটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। ভারতীয় সংবিধানে 51 এর তে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে। 51 এ অনুচ্ছেদ বা 4 এ ভাগে কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, মেরুদণ্ডের প্রধান কাজ কি? তো মেরুদণ্ডের প্রধান কাজ হলো মস্তিষ্ক এবং শরীরের মধ্যে বার্তা বহন করা। মস্তিষ্ক এবং শরীরের মধ্যে বার্তা বহন করা, এটা হচ্ছে মেরুদণ্ডের প্রধান কাজ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। এ কটা প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো, আবার আগামীকাল দেখা হচ্ছে। ধন্যবাদ।